সো আমাদের যে ইলেকট্রিক্যাল সার্কিট 1 আছে এটা ডিসি সার্কিট দিয়ে বেসিক্যালি ডিজাইন করা। তো তোমরা এখানে সব ডিসি কম্পোনেন্ট নিয়ে কাজ করবা, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রথম কোর্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সব থেকে হচ্ছে গিয়ে বেসিক কোর্স। সো এই কোর্সটা তোমাকে খুব ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? এখানে কোনো কিছু তোমাকে না বুঝে বেরোনো যাবে না, ঠিক আছে? সো খুব খেয়াল রাখবা এবং কোনো ক্লাস মিস দিবা না এখানে, কারণ তুমি যদি কোনো অ্যানালাইসিস না করতে শেখো, হ্যাঁ, ইন দ্যাট কেস তুমি পরবর্তীতে যে কোর্সগুলো নিবা ওইখানে গিয়ে ডিফিকাল্টি ফেস করবা, ঠিক আছে? দিস ইজ এ ইজি সাবজেক্ট, বাট অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, বাট উই উইল ট্রাই টু ইনকর্পোরেট দ্য অ্যাপ্লিকেশন বেসড সার্কিটগুলো। হ্যাঁ, তোমরা ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে প্রবলেম সলভিং করবা আর অ্যানালাইসিস করবা। ওই অ্যানালাইসিস করার জন্য ডিফারেন্ট মেথডস আছে, ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আছে। সো ওইগুলো কীভাবে ইনভলভ ওইগুলো আমরা এখানে বেসিক্যালি অ্যানালাইজ করব, ঠিক আছে? দেখুন, তো এই অ্যানালাইসিস করতে গেলে তোমার বিভিন্ন রকমের রুল ফলো করতে হয়, ঠিক আছে? লস ফলো করতে হয়। তো এই লসগুলো কি, এইগুলো তোমরা এইচএসসি এসএসসিতে অলরেডি সামান্য ধারণা নিয়ে এসছো। তোমরা কারশফস ভোল্টেজ ল শুনেছো না? কারশফস কারেন্ট ল শুনেছো না? সো ওমস ল শুনেছো না? সো এইগুলাই বেসিক্যালি এখানে রিভিশন হবে এবং আরও হায়ার অ্যাপ্লিকেশনে কীভাবে আমরা কাজ করতে পারি বা হায়ার সার্কিট সলভিংয়ে, আরও কমপ্লেক্স সার্কিট সলভিংয়ে আমরা কীভাবে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, এগুলোই বেসিক্যালি তোমরা এখানে দেখবা, ঠিক আছে? সো হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস এই কোর্সটাতে করা হবে, ঠিক আছে? ইন্টেন্সিভ লেভেলে। সো তোমরা কোনো কিছু মিস দিও না এবং রেগুলার তোমরা ক্লাসে অ্যাটেন্ড করবা, ঠিক আছে? আমি তোমাদেরকে প্রপার ওয়েতে গাইড করবো, ইজি করে পড়াবো এবং তোমরা ইজিলি বুঝতে পারবা জিনিসগুলো, ঠিক আছে? সো আমাদের যে লেকচার প্ল্যানটা আমি আজকে তোমাদেরকে দিয়ে দেবো, হ্যাঁ, আবার পরের ক্লাসে আরেকবার এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? সো লেকচার প্ল্যানটা বেসিক্যালি ডিভাইডেড ইনটু 15 উইকস, 15টা উইকে ভাগ করা হয়েছে। তো এক এক সপ্তাহে এক একটা তোমার চ্যাপ্টার বা এক একটা লেকচার তোমার হবে। একটা সপ্তাহে 2টা করে ক্লাস পাও, থিওরি ক্লাস, ঠিক আছে? সো এই 2টা ক্লাস ধরে তোমার একটা ফুল চ্যাপ্টার আমরা পড়ার চেষ্টা করবো। মাঝে মধ্যে বেশিও লাগে, হ্যাঁ, 2টা উইকও লেগে যায় এক একটা চ্যাপ্টার যদি বড় চ্যাপ্টার হয়। সো এখানে 15টা উইকে আমরা ভাগ করেছি, মানে মিড টার্ম ফাইনাল টার্ম সব মিলিয়ে। তো মাঝখানে তোমাদের কুইজও থাকবে। এখানে তোমাদের টোটাল কুইজ, তোমাদের ম্যাক্সিমাম কুইজ থাকতে পারে 4টা, ঠিক আছে? বাট মিনিমাম কুইজ থাকবে 2টা, ওকে? সো তোমরা যদি একটাতে খারাপ করো আর একটাতে ভালো করার চান্স আছে। সো ইট ডিপেন্ডস অন ইউ, তোমরা কয়টা কুইজ দিতে চাচ্ছ বা আমি কয়টা কুইজ দিব এটার উপরে, হ্যাঁ? তবে আমি বেস্ট 1টা কাউন্ট করার চেষ্টা করবো কুইজের মধ্যে। এরপরে তোমাদের প্রেজেন্টেশন থাকবে। তোমরা যেহেতু রেগুলার ব্যাচ, তোমাদের মিড টার্মে 2টা প্রেজেন্টেশন থাকবে, ফাইনাল টার্মে 2টা প্রেজেন্টেশন থাকবে। বেসিক্যালি প্রেজেন্টেশনটা কি, যেই সার্কিটগুলো তোমরা সলভ করবা, যেই রুলসগুলো ফলো করবা, যেই লসগুলো অ্যাপ্লাই করবা, ঠিক আছে? এই যে এইগুলো যে অ্যাপ্লাই করছো, এটার অ্যাপ্লিকেশন বেস কি আছে ওইটা তোমাদেরকে জানতে হবে, ওইটা এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? সো ওইটা সম্পর্কে আমি আইডিয়া দিব এবং পরবর্তীতে বলবো যে এরকম একটা তোমরা প্রেজেন্টেশন দাও। এই প্রেজেন্টেশনগুলো সব হচ্ছে কি অনলাইনে হবে, ঠিক আছে? বাসায় বসে বসে দিবা, দিয়ে ভিডিও করে তোমরা ফেসবুক আমাদের যে লিঙ্ক আছে, তো ওই লিঙ্কে তোমরা ওইটা আপলোড করো, ঠিক আছে? ওখান থেকে আমরা দেখে নিব ওটা। সো এভাবে প্রেজেন্টেশন বলো বা অ্যাসাইনমেন্ট বলো, এগুলাতে তোমরা পার্টিসিপেট করবা, ঠিক আছে? এই যে অ্যাটেন্ডেন্সে তোমাদের ফিক্সড একটা 10 মার্কস আছে। এটা একদম ছাকা মার্কস, এখানে কেউ হাত দিতে পারে না যদি তুমি প্রত্যেক দিন প্রেজেন্ট থাকো, ঠিক আছে? 10-এ 10 চলে আসে। সো এই মার্কসগুলো তোমরা অ্যাচিভ করার চেষ্টা করবা, ঠিক আছে? প্লাস এই যে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এইগুলোতেও তোমাদেরকে আমরা আটকাই না, ঠিক আছে? সো এখানেও ফুল মার্কসটা অ্যাচিভ করা যায়। এখানে 10 মার্ক আছে প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্ট মিলিয়ে, ঠিক আছে? প্লাস হচ্ছে গিয়ে তোমার কুইজ আছে। কুইজ তোমার একটা খারাপ হলে আরেকটা তোমার ভালো
করে তোমার কভার আপ করার চান্স আছে। সো কুইজেও তোমার হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 10 মার্কস আছে, 10 to 20 মার্কসের মতো আছে। হ্যাঁ, সো মিড টার্ম যে পরীক্ষাটা হয়, মিড টার্ম আমরা নিই 30 মার্কের। সো 30 মার্কের মধ্যে তোমার 4টা কোয়েশ্চেন থাকে। এই 4টা কোয়েশ্চেনের মধ্যে তোমাকে 3টা অ্যান্সার করতে হয়, ঠিক আছে? সো মিড টার্মটা যেহেতু আমরা খুব শর্ট ডিউরেশনে নিই, সো অনেকে ভাবে যে মিড টার্মের পর থেকে ক্লাস করব বা কভার করে নিব, এটা না, ঠিক আছে? সো মিড টার্মে তোমরা যদি ভালো করো, 30-এ 20ও যদি উঠাও, দেন ফাইনাল টার্ম তোমাদের জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো তোমরা ইজিলি হায়ার গ্রেড অ্যাচিভ করতে পারবা। হ্যাঁ, 3.5 এর উপরে চলে যাবে তোমাদের গ্রেড। তো এইটা খেয়াল রাখবা যে মিড টার্ম খুব ভালো করে দেওয়ার। হ্যাঁ, মিড টার্ম সোজা কোয়েশ্চেন হয়, মিড টার্মে ফুল মার্কস যাতে উঠাতে পারো এভাবে পড়বা, ঠিক আছে? একদম টাইম টু টাইম যে পড়াগুলো দিচ্ছি ওগুলো করবা এবং আমার কাছে আসবা যে স্যার এই জায়গাটায় আমি প্রবলেম ফেস করছি, আপনি আমাকে এই জায়গাটায় একটু গাইড করেন, বুঝিয়ে দেন। হ্যাঁ, আমার রুম সবসময় খোলা তোমাদের জন্য। ওকে, আর তোমাদের আপনাদের সৃজনশীল প্র্যাকটিস করে আসছে, কোশ্চেনগুলো কি সৃজনশীল টাইপ নাকি বর্ণনামূলক প্রশ্ন? অ্যানালাইটিক্যাল, হ্যাঁ, প্রবলেম সলভিং। বর্ণনা আমি দিই না, হ্যাঁ, বর্ণনা নাই। সো ওরকম তোমাদের থিওরেম এইগুলো মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? সো আমি চেষ্টা করব তোমাদেরকে প্রবলেম করানোর, ওই প্রবলেমগুলোই তোমরা সলভ করবো। যদি এরকম হয় যে ওই প্রবলেমটা অ্যাপ্লিকেশনের সাথে কীরকম রিলেটেড, তখন হয়তো তোমাকে ওইটা সামান্য একটু লিখতে হতে পারে, ঠিক আছে? বাংলা বা ইংলিশ এইটা সব ইংলিশে সব। হ্যাঁ, তো আমি হয়তো লেকচার যখন স্টার্ট করবো সব ইংলিশে দিব, এখন হয়তো বাংলায় বলছি, ঠিক আছে? তো তোমরা যেটাতে কমফোর্টেবল ফিল করো। হ্যাঁ, যদি বাংলায় আমি মাঝখানে বাংলাও বলতে পারি, সমস্যা নেই, ইংলিশের সাথে সাথে তোমাদের বোঝানোর জন্য। সো ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, তো দেখো ফাইনাল টার্মে গিয়ে তোমরা বেসিক্যালি 40 মার্কসের পরীক্ষা দিবা। ওকে, সো 40 মার্কসের পরীক্ষার মধ্যে তোমার টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকবে 5টা। ওকে, এই 5টা কোয়েশ্চেনের মধ্যে তোমাকে 4টা অ্যান্সার করতে হবে, ম্যান্ডেটরি। হ্যাঁ, এই 4টাতে তোমার ভালো করতে হবে, 5 মার্ক করতে হবে, সুন্দর মার্ক যদি গ্রেড চাও তাহলে সব করে কারেক্ট করতে হবে। হ্যাঁ, সো ইজিলি তোমরা এটা অ্যাচিভ করতে পারবা। এটা একদম বেসিক কোর্স, সো এটাতে না জেনে বেরোনো যাবে না। যা পড়াবো তোমাকে সব জেনে বেরোতে হবে। হ্যাঁ, যাতে ইন ফিউচার যে ইলেকট্রিক্যাল সার্কিট 2 যখন নিবা তখন যেন তোমরা ইজিলি ওটা কভার আপ করতে পারো, তোমাদের মাথায় থাকে। হ্যাঁ, সো এই কারণে এই জায়গাটায় তোমরা একটু ফোকাস করো ভালো করে। ওকে, তো দেখো ফাইনাল টার্ম 40 মার্ক, মিড টার্ম 30 মার্ক, 70 মার্ক এখানে চলে গেল। আর 30 মার্ক হচ্ছে কুইজ, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন আর হচ্ছে অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স 10 মার্ক তুমি পেয়েই যাচ্ছ। কুইজে তুমি ভালো করলে 10 মার্ক পাবা। হ্যাঁ, আর প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট বলো, ওইটাতে 10 মার্ক পানো খুবই ইজি। সো তুমি অলরেডি তোমার 30 মার্ক হচ্ছে ছাকা মার্ক। হ্যাঁ, তারপরে তুমি মিড টার্ম আর ফাইনাল টার্ম দিয়ে ভালো করলে তুমি আরো হায়ার গ্রেড অ্যাচিভ করতে পারো। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি বই ফলো করব ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিটস। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে আলেকজান্ডার অ্যান্ড সাদিকিউ, এই ভদ্রলোক দুজন মিলে এটা লিখেছে। সো এটা খুবই হেল্পফুল একটা বই এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, সো যাতে তোমাদের সহজ হয় এই কারণে এই বইটা আমরা ফলো করব। হ্যাঁ, অ্যাজ আ রেফারেন্স বুক। আরও বই আছে, ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিস, এরকম বই আছে। ওই বইগুলো তোমরা ফলো করতে পারো টু বেসিক্যালি ডেভেলপ ইউর স্কিল। হ্যাঁ, ইন অ্যানালাইটিক্যাল প্রবলেম তোমরা নিজেরা ওখান থেকে প্রবলেম সলভিং করতে পারো, আমার কাছে নিয়ে আসতে পারো। বাট মেইনলি আমরা এই ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিটস আমরা এই বইটা ফলো করব। ঠিক আছে, সো এই বইয়ে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডিসি সার্কিটস আর একটা হচ্ছে এসি সার্কিটস। এই ডিসি সার্কিটসটা বেসিক্যালি এই ইলেকট্রিক্যাল সার্কিট 1 কোর্স সে তোমরা করবা। ঠিক আছে, আর সেকেন্ড পার্ট যেটা ওটা ইলেকট্রিক্যাল সার্কিট 2-তে করবা। সো এই ডিসি সার্কিটে দেখো কি কি চ্যাপ্টার এখানে কভার করে, এখানে সুন্দর করে বলা আছে। ফার্স্টেই আমরা বেসিক কনসেপ্টস পড়ব।
চ্যাপ্টার 1, ঠিক আছে? সো বেসিক কনসেপ্টস এর মধ্যে তোমাকে জানতে হবে ইলেকট্রিক্যাল সার্কিট কি জিনিস, ইলেকট্রিক্যাল সার্কিট কি জিনিস, এর মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, হ্যাঁ, এটা তোমাকে জানতে হবে। এবং তোমাকে জানতে হবে যে চার্জ কি, কারেন্ট কি, ভোল্টেজ কি, তাই না? সো এগুলো না জানলে তো ইলেকট্রিক্যাল সার্কিট কিভাবে কাজ করছে জানতে পারবে না। সো ইউ হ্যাভ টু নো অল দিস। দেন ইউ হ্যাভ পাওয়ার অ্যান্ড এনার্জি। তোমার বেসিক্যালি ইলেকট্রিক্যাল সার্কিটটা কেন ফর্ম করি? টু ট্রান্সমিট এনার্জি, রাইট? টু ট্রান্সমিট পাওয়ার একটা পয়েন্ট থেকে আরেকটা, কমিউনিকেশনের জন্য, রাইট? So that is why power and energy is involved. Then you have circuit elements. Circuit elements এর মধ্যে বেসিক্যালি ওই ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, কি কি এলিমেন্ট থাকে, ওগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে, রাইট? ওগুলোর প্রপার্টিস কি, এগুলো জানতে হবে, ওগুলো কিভাবে তৈরি হয়, হ্যাঁ, ওইটা এরিয়া আর লেন্থ ওয়াইজ কিভাবে ওইটার উপর ডিপেন্ডেন্ট, টেম্পারেচারের সাথে কিভাবে ডিপেন্ডেন্ট, এগুলো তোমাকে জানতে হবে। তারপরে হচ্ছে গিয়ে তুমি এই যে এই চ্যাপ্টারে যা পড়বা, এই থিওরেমগুলা বা এই লসগুলা কিভাবে অ্যাপ্লিকেশনের সাথে তুমি ব্যবহার করবা, ঠিক আছে? যে অ্যাপ্লিকেশনগুলো রিয়েল ওয়ার্ল্ডে আছে ওটার সাথে তোমরা কিভাবে ব্যবহার করতে পারবা, ওইটার একটা পিকচার দেওয়া আছে। সো ফার্স্ট চ্যাপ্টারটা তোমরা বেসিক কনসেপ্টস পড়বা শুধু, ওকে? সেকেন্ড চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ it will start with the basic laws, ঠিক আছে? সো বেসিক ল এর মধ্যে ওহমস ল তোমরা আগেই পড়েছো এইচএসসি তে। সো নোড কি, ব্রাঞ্চ কি, লুপ কি, এইগুলো তোমরা পড়বা। তারপর কারশফস কারেন্ট ল কিভাবে আসে, কারশফস ভোল্টেজ ল কিভাবে আসে, কোথায় আমরা অ্যাপ্লাই করি, বা ভোল্টেজ ডিভাইডার রুল কি, কারেন্ট ডিভাইডার রুল কি, এইগুলা বেসিক্যালি এখানে পড়বা। তারপর যদি আমি দুইটা লোডকে প্যারালালি কানেক্ট করি তাহলে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, সিরিজে হলে কিভাবে কানেকশন দিতে হয়, এগুলো জানতে হবে। সো এই চ্যাপ্টার 2-তে তোমার বেসিক্যালি এটা। তারপর ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন কি জিনিস, ওয়াই থেকে ডেল্টা কানেকশন, ডেল্টা থেকে ওয়াই কানেকশন কিভাবে করে, হ্যাঁ? সো এইগুলো নিয়ে তোমরা চ্যাপ্টার 2 পড়বা। আর চ্যাপ্টার 3-তে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে এই দুইটা বেসিক লস আর বেসিক কনসেপ্ট যখন তোমরা বুঝে যাবে তখন গিয়ে করবে হচ্ছে গিয়ে মেথডস অফ অ্যানালাইসিস। তো বড় সার্কিটকে কিভাবে অ্যানালাইজ করতে হয় ওটার জন্য ডিফারেন্ট মেথডস আছে। সো ওই মেথডসগুলো অ্যাপ্লাই করে আমি এক একটা জায়গার কারেন্ট, ভোল্টেজ এগুলো আমরা বের করতে পারি। সো এটা কিভাবে করা যায় ওইটা আমরা চ্যাপ্টার 3-তে গিয়ে দেখব, ঠিক আছে? আর চ্যাপ্টার 4-এ তোমার সার্কিট থিওরেমস আছে, বেসিক্যালি মেথডস অফ অ্যানালাইসিস ওইটারই একটা পার্ট সার্কিট থিওরেমস। আরও থিওরেম অ্যাপ্লাই করে আমরা ওই সার্কিটগুলো আরও ইজিলি কীভাবে সলভ করতে পারি এটা চ্যাপ্টার 4-এ আমরা পড়ব, ঠিক আছে? সো এই যে এই চারটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার কভার করলেই বেসিক্যালি ডিসি সার্কিটস কভার করা হয়ে যাবে। এরপরেও এখানে দেখবে যে চ্যাপ্টার 5-এ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার্স আছে। সো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার্সগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি গেইন কন্ট্রোলার, ঠিক আছে? যে তুমি ইনপুটে একটা সিগন্যাল দিলে আউটপুটে তুমি অ্যাম্প্লিফায়ার সিগন্যাল পাচ্ছ। সো ওই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সম্পর্কে আমরা লাস্টে তোমাদেরকে একটা ধারণা দেব, ঠিক আছে? সো বেসিক্যালি ডিসি সার্কিট এই 5টা চ্যাপ্টার নিয়েই কভার করা হয়। এছাড়া তোমার চ্যাপ্টার 6-এ আছে ক্যাপাসিটরস অ্যান্ড ইন্ডাক্টরস। এই ক্যাপাসিটর আর ইন্ডাক্টর বেসিক্যালি মোস্টলি রিলেটেড টু এসি সার্কিটস, বাট আমরা ওইগুলো কভার করে ফেললে আমরা ক্যাপাসিটর আর ইন্ডাক্টর সম্পর্কে পড়ব, ঠিক আছে? আর ফার্স্ট অর্ডার সার্কিট আর সেকেন্ড অর্ডার সার্কিট চ্যাপ্টার 7 and 8 এই দুইটা আমরা কভার করতে পারি কিনা আমরা দেখব, বাট এইগুলো তোমরা এসি সার্কিটসের মধ্যেও পড়বে, ঠিক আছে? সো আমরা ইন্টেন্সিভ লেভেলে আমরা এই চ্যাপ্টারগুলো করব। 1 to 5 আমরা তো কভার করবই, এছাড়াও আমাদের হাতে সময় থাকলে এই 6, 7 and 8 এগুলো আমরা টাচ করব, ঠিক আছে? তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব প্রপার, যাতে তোমরা এসি সার্কিটস যখন করবা তখন ওইখানে গিয়ে কোনো প্রবলেম না ফেস করো।
ঠিক আছে? সো এইভাবেই বেসিক্যালি তোমার এই ইলেকট্রিক্যাল কোর্সটা ডিজাইন করা হয়েছে, ইলেকট্রিক্যাল সার্কিট 1। ওকে, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোর্স, যখন স্টার্ট করবো তখন বুঝে যাবো। আমি পরের দিন থেকে লেকচারগুলো কেটে নিয়ে আসবো, আমাদের ইয়ে করতে সুবিধা হয়। So fundamental of electrical circuits, এই যে এই 8টা চ্যাপ্টার মিলে ডিসি সার্কিট ডিজাইন করা হয়েছে। So basic concept, basic laws, methods of analysis, circuit theorem, operational amplifiers, capacitors and inductors, first order circuits and second order circuits. So basic concepts, প্রথমেই হচ্ছে বেসিক কনসেপ্ট। তোমাকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে আমরা কোথায় বেসিক্যালি ইলেকট্রিক্যাল সার্কিট ইউজ করি, বা ইলেকট্রিক্যাল সার্কিটটা অ্যাকচুয়ালি কি জিনিস। ঠিক আছে? তো দেখো, so the basic electric circuit is the most important course for electrical engineer. ঠিক আছে? Why? Because it is the starting point. ঠিক আছে? এইখান থেকেই বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের বোঝা শুরু হয়। ঠিক আছে? সো প্রথমেই আমার যেটা, যে আমি তার দিয়ে একটা জিনিস জোড়া লাগাচ্ছি, সো এইটাকে একটা ক্লোজড লুপ আমাকে বানাতে হবে, যাতে আমি যে এনার্জিটা দিব ওই এনার্জিটা ফুল ইয়ের মধ্যে দিয়ে ফ্লো করে আবার আগের জায়গায় আসবে। ঠিক আছে? তার মানে তোমার যে ফ্লো করছে ভিতরে যেই কম্পোনেন্টগুলো আছে ওগুলোতে এনার্জি খরচ হবে, খরচ হয়ে তোমার it has to connect to some point, তাই না? It has to close the loop. So একটা loop close করতে হয় for an electric circuit to work. ঠিক আছে? So an electric circuit is an interconnection of electrical elements. So এখন এখানে electrical elements কি? ধরো আমাদের এখানে সোর্স থাকে, আমাদের এখানে বিভিন্ন কম্পোনেন্টস থাকে। তোমরা বাসা বাড়িতে দেখো না যে তোমরা সুইচ অন করলে লাইট জ্বলে, এটা কি? সুইচ হচ্ছে গিয়ে আমার পাওয়ার সোর্স। ঠিক আছে? সুইচটা আমার পাওয়ার সোর্স। এখন এই সুইচটা ক্যান বি আ ডিসি সোর্স, ক্যান বি অ্যান এসি সোর্স। তুমি যদি একটা ব্যাটারি ইউজ করো দেন ইটস আ ডিসি সোর্স, একটা কনস্ট্যান্ট ভোল্টেজ এন্ড কারেন্ট দিবে। তুমি যদি পজিটিভ টার্মিনাল কানেক্ট করো করে একটা লাইটের সাথে কানেক্ট করো, লাইটের নেগেটিভটা নিয়ে গিয়ে আবার এই সুইচের নেগেটিভে কানেক্ট করো বা ব্যাটারির নেগেটিভে কানেক্ট করো, তাহলে এই এনার্জিটা তোমার এই ফ্লো করবে সার্কিট। ঠিক আছে? সো এই দেখো এখানে একটা ব্যাটারি আর একটা ল্যাম্প দেখানো হয়েছে। সো ব্যাটারির পজিটিভ টার্মিনাল লাইটে গিয়ে লেগেছে একটা এন্ড, এখানে একটা কয়েল আছে। সো এই কয়েলটা যখন অনেক হিট হয় তখন ওখান থেকে লাইট হিট এনার্জি, লাইট এনার্জি এমিট হয়, ফিলামেন্ট বলে থাকি আমরা। ঠিক আছে? সো দেন এই ইলেকট্রনসগুলো ফ্লো করে এই নেগেটিভ টার্মিনালে এসে কানেক্ট হয়। সো এটা একটা ক্লোজড লুপ তৈরি হলো না? তো এখানে কম্পোনেন্ট আছে একটা ব্যাটারি আর একটা ল্যাম্প আর ইলেকট্রিক্যাল ওয়্যারস। ঠিক আছে? So electrical circuit is an interconnection of electrical elements. Elements গুলো হচ্ছে এই ব্যাটারি, ল্যাম্প, এই ওয়্যার, কানেক্টিং ওয়্যারস। ঠিক আছে? তো a simple circuit এখানে দেখানো হয়েছে consists of three basic elements: a battery, lamp and a connecting wire. ঠিক আছে? স্যার আমাদের ইউনিভার্সিটিতে কারেন্ট সিস্টেম আর কি এসি সিস্টেম না ডিসি? এসি। তো দেখো এইটা হচ্ছে গিয়ে তোমার সিম্পল সার্কিট, আর এই নিচে যেটা দেখছো ইট ইজ আ কমপ্লেক্স সার্কিট। সো কমপ্লেক্স সার্কিট তোমার দেখতে এরকম হয়, এর থেকেও আরো কমপ্লেক্স সার্কিট হতে পারে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট অফ আ রেডিও ট্রান্সমিটার। সো রেডিও ট্রান্সমিটারের একটা সার্কিট এখানে দেখানো হয়েছে। A complicated real circuit is displayed
in figure 1.2 representing the schematic diagram of a radio receiver. ঠিক আছে? So এই সিম্পল সার্কিটে তুমি ইজিলি ওহমস ল ইউজ করে ভোল্টেজ কারেন্ট তুমি বের করতে পারো, বাট এই কমপ্লেক্স সার্কিটে তুমি যদি একটা রেজিস্টার বা একটা ক্যাপাসিটরের অ্যাক্রস এ ভোল্টেজ জানতে চাও, এটা বের করা অনেক ডিফিকাল্ট। সো হাউ উইল আই সলভ ইট? I have to apply different methods. So এই কারণে ওই মেথডস গুলো আমাকে শিখতে হবে, ওই থিওরেম গুলো আমাকে শিখতে হবে অ্যানালাইজ করার জন্য। So complex circuit is hard to analyze, but using those methods and theorems you can easily solve the problem. ঠিক আছে? যে কোন প্যারামিটারের এগেইনস্টে কত ভোল্টেজ কত কারেন্ট আছে এটা তুমি ইজিলি ক্যালকুলেট করে দিতে পারো। সো এটাই এখানে বলা হয়েছে। তো বেসিক্যালি টু অ্যানালাইজ you have to come to a common terms, মানে একটা কমন এসআই ইউনিটে তোমাকে এগুলো তো সবই একটা কোয়ান্টিটি, রাইট? ইটস আ কোয়ান্টিটি, ভোল্টেজ কারেন্ট এগুলো তো একটা ভ্যালু আছে, রাইট? সো ভ্যালুগুলো নির্ধারণ করার জন্য তোমাকে একটা ইউনিভার্সাল একটা ইউনিটে আনতে হবে। সো ওই ইউনিভার্সাল ইউনিটটাকেই বলা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, এসআই ইউনিটস। ঠিক আছে? So these SI unit কিসের হয়? Basic units are in meter, in kilogram, in second, in ampere, Kelvin, candela and coulomb. Meter হচ্ছে কি লেন্থের জন্য, মাসের জন্য হচ্ছে কিলোগ্রাম, টাইম হচ্ছে কি সেকেন্ডে। So electric current হচ্ছে ampere, thermodynamics টেম্পারেচার Kelvin, হ্যাঁ? তারপর luminous intensity এটা হচ্ছে ক্যান্ডেলা। ঠিক আছে? এইগুলো দিয়ে আমরা ডিনোট করি। চার্জ হচ্ছে কুলাম দিয়ে ইয়ে করি। সো এইগুলোর আবার রেঞ্জ আছে। সো দিস আর দ্য রেঞ্জেস। ঠিক আছে? কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার এরকম রেঞ্জ আছে না? সো এইগুলোর সেরকম রেঞ্জ আছে। বুঝছো? সো দিস ইজ বেসিক্যালি দ্য এসআই ইউনিটস অ্যান্ড এসআই ইউনিট প্রিফিক্সেস। ঠিক আছে? তো এখন দেখো, the first thing is electrical circuit এ তোমার কি ফ্লো করে? সো কারেন্ট ফ্লো করে, ঠিক আছে, কিন্তু কারেন্ট গুলা বেসিক্যালি কিভাবে ফ্লো করে? বেসিক্যালি ইলেকট্রনস মানে কি? চার্জ, রাইট? চার্জ না? সো চার্জ ফ্লো করে, রাইট? সো এই চার্জটা বেসিক্যালি কি? এই চার্জটা তোমাকে বুঝতে হবে। সো এই চার্জ বোঝানোর একটা ইজি উপায় আছে, যদিও আমাদের কাছে ফিজিক্যাল কোনো ডিভাইস নাই। তুমি যদি দুইটা মেটাল বল একসাথে নাও টাচিং অবস্থায়, হ্যাঁ, ওরা যেখানে যেই পয়েন্টে কন্ট্যাক্ট করে, বেসিক্যালি যদি কন্ট্যাক্ট করে থাকে দে আর ভেরি গুড কন্ডাক্টরস, রাইট? সো ওইটা একটা সিঙ্গেল মেটাল হিসাবে কাজ করে। ঠিক আছে? তুমি যখন এটাকে সেপারেট করতে যাবা, ইউ উইল ফিল সাম ফোর্স বিটুইন দেম। ঠিক আছে? সো দুইটা বল তুমি সেপারেট করলা। এখন টেফলন টেপ আছে, টেফলন টেপকে অথবা টেফলন রডকে তুমি যদি ক্লথ দিয়ে ঘষো, তাহলে ক্লথ বেসিক্যালি ফার্স্টে নিউট্রাল ছিল, তুমি ঘষছো, ইউ আর গিভিং এনার্জি। ওই এনার্জির কারণে ওই ইলেকট্রনগুলা ক্লথ থেকে এক্সাইটেড করে তোমার টেফলন রডের মধ্যে চলে যায়। সো টেফলন রড বিকামস নেগেটিভ and your cloth becomes positive. ঠিক আছে? সো এখন এই টেফলন রড তোমার এই যেগুলো স্পিয়ার আছে, এটা আমি আঁকিয়ে বুঝাই তাহলে তোমাদের ভালো হবে। সো ধরো এরকম একটা স্পিয়ার এখানে আছে, স্ট্যান্ড, আর আরেকটা স্পিয়ার তোমার এখানে আছে। হ্যাঁ, ঠিক আছে? These are metal spheres. মেটাল, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার মেটাল স্পিয়ার। এটা ভালো করে দেখো,
এটা হচ্ছে মেটাল স্পিয়ার। দেয়ার when they are connected, মানে দুটোকে একসাথে যখন রাখা হয়, when they are touching, they are basically acting as one metal. তার মানে এরকম একটা মেটাল হিসাবে কাজ করছে, one metal হিসাবে কাজ করছে, ঠিক আছে? সো এইটাকে তুমি যখন সেপারেট করছো, they are basically two separate metals, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা মেটাল। তো এই মেটাল তোমার এর মধ্যে অনেক ফ্রি ইলেকট্রনস আছে, ঠিক আছে? যেহেতু ইটস এ গুড কন্ডাক্টর, তাহলে এটার মধ্যে অনেক ফ্রি ইলেকট্রনস প্রেজেন্ট আছে, ঠিক আছে? সো এখন তুমি যদি একটা টেফলন রড নাও, এরকম একটা টেফলন রড নাও, আর এটার উপরে যদি তুমি কোনো কাপড় ঘষো অনেকক্ষণ ধরে, ইউ আর বেসিক্যালি গিভিং এনার্জি, তাই না? তুমি যখন এটাকে এনার্জি দিচ্ছ, তার মানে এই ক্লথ, যে কাপড়টা, এই কাপড়টার থেকে, এই কাপড়টা প্রথমে নিউট্রাল ছিল ঘষার আগে, যখন ঘষছো এখান থেকে যে নেগেটিভ ইলেকট্রনগুলো আছে এইগুলা এই টেফলন রডে চলে আসে, আর এখানে পজিটিভ হোলস তৈরি হয়, ওকে? সো আমার এই টেফলন রডটা হচ্ছে নেগেটিভ। তো এই নেগেটিভ তুমি যখন এইটার সারাউন্ডিংসে নিয়ে আসবা, এই জায়গায় নিয়ে আসবা, এই মেটালের মধ্যে বোথ পজিটিভ এন্ড নেগেটিভ ইলেকট্রনস আছে, সো যেই ফ্রি নেগেটিভ ইলেকট্রনস গুলো আছে এইগুলাকে ফেলে দিবে, আর পজিটিভ গুলাকে এরকম অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে? সো এইদিকে পজিটিভ গুলাকে অ্যাট্রাক্ট করলো না, তুমি টেফলন রড কিন্তু এখনো কাছে ধরছো, কিন্তু টাচ করো নাই, ওকে? সো কাছে ধরে আছে। এখন এই মেটালটা এনে তুমি যদি এটার সাথে টাচ করাও, এটা এনে ইফ ইউ টাচ দিস মেটাল, তাহলে এইখানে যে নেগেটিভ ইলেকট্রনস গুলো আছে ফ্লো করে এটার মধ্যে চলে আসবে, বুঝতে পেরেছো? তাহলে এইখানের নেগেটিভ তোমার এই জায়গায় চলে যাচ্ছে, এই নেগেটিভ গুলা এইখানে চলে যাচ্ছে, ঠিক আছে? তার মানে দিস মেটাল is now becoming negative. It is full of negative charge, আর এটা full of positive charge, ঠিক আছে? এখন যেই এখানে ইলেকট্রনগুলো চলে আসলো, তুমি এটাকে সেপারেট করে দিলে, টাচ করেছিল, সেপারেট করে দিলে, so this becomes completely negative and this becomes positive. তো এটা আমরা এখন কিভাবে বুঝবো? এই যে এই টেফলন রডটা আছে, এইটাকে বেসিক্যালি এখানে যে ক্লথটা আছে, এই টেফলন টেপ যদি নাও এখন একটা, ওই টেফলন টেপকে তুমি ওই ক্লথ দিয়ে ঘষো, তাহলে এরকম এই টেপটা এরকম নেগেটিভ হবে, রাইট? সো এইটা তুমি যখন টেপটা তুমি এখানে নিয়ে আসবা, তখন দেখবা যে এই টেপটা অ্যাট্রাক্ট হয়ে লেগে যাচ্ছে এটার সাথে, ঠিক আছে? আর এই টেপটা তুমি যখন এখানে নিয়ে আসবা, নেগেটিভ নেগেটিভ, it will repel, ঠিক আছে? Like charges repel, unlike charges attract, এটা পড়েছো না ফিজিক্সে? সো ওই জিনিসটা, ওই ফেনোমেনাটা তুমি এখানে দেখতে পারবে। সো ফ্রম দ্যাট উই নো দ্যাট দেয়ার ইজ চার্জ, বুঝতে পেরেছো? এটা একটা চার্জ তো সহজে দেখা যায় না, বাট এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এগুলো সব সরিয়ে দিলে, এখন তো এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। এখন তুমি এই দুইটা বলকে তুমি যদি ক্লোজ নিয়ে আসো, একদম ক্লোজ পয়েন্টে, তখন বেসিক্যালি তুমি দেখবে দেয়ার ইজ আ করোনা ইফেক্ট, দেয়ার ইজ আ স্পার্ক, ঠিক আছে? সো ওই যে চার্জটা দুইটা বডিতে ছিল, ওইটা জাম্প করে আবার আগের পজিশনে চলে যাওয়ার চেষ্টা, সো যখন জাম্প করে দেয়ার ইজ আ লস অফ হিট, সো এখানে একটা স্পার্ক, ঠিক আছে? So from that we can understand that there is charge present. বুঝতে পেরেছো? This is what electric charge is. বুঝতে পেরেছো? So এটাই বেসিক্যালি এইখানে বলা হয়, এখানে বলা নাই, এইটা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম, ওকে? So the concept of electric charge is the underlying principle for explaining all electrical phenomena. So এটা একটা ফেনোমেনা, ঠিক আছে? ইলেকট্রিক চার্জ বোঝায়।
So also the most basic quantity in electric charge is the in electric circuit is the electric charge. So a electric circuit basic quantity হচ্ছে কি electric charge. So এই চার্জই তোমার ইলেকট্রিক্যাল সার্কিটের ভিতর দিয়ে ফ্লো করে। ওকে, তো দেখো তারপরের স্লাইডে কি আছে। Charge is an electrical property of the atomic particles of which matter consists. So তোমার নরমাল এই ধরো এই মেটালের মধ্যে both positive and negative electrons আছে, ঠিক আছে? So একটা অ্যাটমের মধ্যে কি কি থাকে? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, রাইট? নিউট্রনে হচ্ছে গিয়ে বেসিক্যালি এটার মাস, রাইট? এটা নিউট্রন, এটার কোনো চার্জ থাকে না। বাট প্রোটন there is charge and electron there is charge. So এই দুইটা চার্জ হচ্ছে সমান। এই চার্জটাই হচ্ছে গিয়ে এই যে এখানে বলেছে the magnitude is 1.602 into 10 to the power minus 19 coulomb. তার মানে এক ইলেকট্রন চার্জ সমান হচ্ছে গিয়ে 1.602 into 10 to the power minus 19 coulomb, ঠিক আছে? এই coulomb দিয়ে নিলাম হয় measured in coulomb. So ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ আর প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। ওকে, সো এটাই এখানে বলা হয়েছে এই দুই পয়েন্টে। ওকে, দ্য ল অফ কনজারভেশন অফ চার্জ কি বলে যে চার্জ ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড বাট ইট ক্যান বি ট্রান্সফারড ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বা ওয়ান মিডিয়া টু অ্যানাদার, ঠিক আছে? সো চার্জ আমরা কখনোই ডিস্ট্রয় করতে পারি না। এই যে তুমি যে চিন্তা করো, তুমি যে চোখে দেখো, এগুলো সবই হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল চার্জ। এইটার কারণে তোমার যে মাসল যে অ্যাট্রাক্ট রিপেল করছো, সো এইখানে নিউরনস কাজ করছে না, তোমার মাসল পুল হচ্ছে হচ্ছে না, এনার্জি ট্রান্সফার হচ্ছে। সো দিস ইজ অল ইলেকট্রিক চার্জেস, ঠিক আছে? তুমি যে দেখছো তোমার লাইট এমিট হচ্ছে, ওইটা আবার এসে তোমার চোখে পড়ছে, রিফ্লেক্ট হয়ে পড়ছে। সো দিস ইজ অল ইলেকট্রিক চার্জেস, বুঝতে পেরেছো? সো ইলেকট্রিক চার্জ ছাড়া আমরা বাঁচতে পারি না। বাট তোমাদের মধ্যে কেউ যদি ভুল করে ইলেকট্রিক চার্জে হাত দিয়ে দাও, ইউ উইল ডাই, তাই না? সো ইউ হ্যাভ টু বি সেফ উইথ ইলেকট্রিক চার্জেস অ্যাজ ওয়েল। হ্যাঁ, so the law of conservation of charge কি বলে? The charge can neither be created nor destroyed, it can only be transferred. Thus the algebraic sum of electric charge in a system does not change, ঠিক আছে? So overall যে চার্জের পরিমাণ কখনো শেষ হয় না, it remains constant. It can travel from one place to another, but total number of charge এখান থেকে যে চলে গেল ওইখানে আছে সব মিলিয়ে সমানই থাকে। সো এটাই বলছে এখানে। নাও উই গো ব্যাক টু ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক চার্জ তো আমরা বুঝলাম, ঠিক আছে? তো ইলেকট্রিক কারেন্ট কিভাবে বুঝাবে? সো এখানে একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়েছে, ঠিক আছে? ফ্লো অফ ইলেকট্রন কারেন্টের দিকে ইলেকট্রিকের বিপরীত দিকে যাবে, এটা বলছি, এই এখন আসবো। So তুমি এখানে we now consider the flow of electric charges. A unique feature of electric charge or electricity is the fact that it is mobile. মানে electric charge can move, এই কারণে বলতেছে it is mobile, মানে মুভ করতে পারে, ঠিক আছে? So it can be transferred from one place to another, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রাভেল করতে পারে, ওকে, বা ট্রান্সফার করতে পারে। It can be converted to some form of energy. Electric charge তুমি যখন ঘষছো হিট জেনারেট হচ্ছে না, হিট হয়ে ওটা চার্জ তোমার আরেক একটা মিডিয়া থেকে আরেকটা মিডিয়াতে ট্রান্সফার করছে, বুঝছো? সো দিস আর দ্য প্রপার্টিজ। সো তারপরে দেখো তো ইলেকট্রিক কারেন্ট আমি কিভাবে এক্সপ্লেন করব?
তো তুমি একটা কন্ডাক্টিং ওয়্যার নাও, ঠিক আছে? When a conducting wire is connected to a battery, so এই conducting ওয়্যারটা যখন একটা ব্যাটারির সাথে তুমি কানেক্ট করেছো, ব্যাটারি has some chemical properties, তাই না? ওখানে কেমিক্যাল ঢোকানো হয়, ওই কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে এক পাশে পজিটিভ আর এক পাশে নেগেটিভ চার্জ ওখানে আমরা স্টোর করে রাখতে পারি, ঠিক আছে? ব্যাটারি সম্পর্কেও আরো কিছু আমরা মনে করব, ঠিক আছে? So battery is a source of energy, ঠিক আছে? So one side of the terminal is positive, the other side is negative. So when you are connecting to a wire, তুমি যখন একটা ওয়্যার দিয়ে ওটাকে কানেক্ট করছো, ওই ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রন উইল ফ্লো। কিভাবে ফ্লো হচ্ছে ওটাই তুমি এখানে দেখবা, ঠিক আছে? So দেখো, when a conducting wire consists of several atoms is connected to a battery, a source of electromotive force. এই ব্যাটারিকে আমরা বেসিক্যালি একটা সোর্স অফ ফোর্স বলেও আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বলেও আমরা জানি, ঠিক আছে? এটা একটা এনার্জি দেয়, ধাক্কা দেয় ব্যাটারি। The charges are compelled to move. So ওই যে ফোর্সটা আমরা দিচ্ছি, ওই ফোর্সের কারণে the charge will be compelled to move. তুমি ইলেকট্রনকে পুশ করলে সে তো মুভ করতে বাধ্য, রাইট? So that is why it moves. So এখানে তাই বলছে positive charges move in one direction while negative charges move in the opposite direction. So basically যদি ধরো যে এইখানে ইলেকট্রনটা মুভ করে এখানে আসে, তাহলে এখানে একটা গ্যাপ ক্রিয়েট হবে না? সো এই গ্যাপটা যদি ক্রিয়েট হয়, which means it is a positive force, ঠিক আছে? and the electron is moved over here, this is negative, ঠিক আছে? সো ইলেকট্রনটা পরবর্তীতে মুভ করলে আবার এটা পজিটিভ হয়ে যাবে না, এটা নেগেটিভ হবে। সো electrons are basically moving in this direction, but if you see যে holes are basically moving in the opposite direction, ঠিক আছে? এই যে তুমি বললে যে কারেন্টের ডিরেকশন কেন উল্টা দিকে, we always consider the direction of positive the direction of current in the conventional way, যেদিকে পজিটিভ হোলস ফ্লো করে ওই ডিরেকশনটাকে আমরা কারেন্টের ডিরেকশন বলি। কিন্তু যেদিকে হোলস ফ্লো করে তার অপোজিট ডিরেকশনে তো ইলেকট্রন ফ্লো করবে। সো এই কারণে তুমি দেখবে যে কারেন্টের ডিরেকশন যেদিকে ফ্লো করে তার অপোজিট ডিরেকশনে তোমার ইলেকট্রনস ফ্লো করে। ক্লিয়ার হয়েছে? ওকে, ভেরি নাইস। তো দেখো এখানে কি বলছে, the motion of charges creates electric current. তো তুমি এখানে একটা ব্যাটারি লাগিয়েছো এর সাথে। সো এই যে এখানে যে নেগেটিভ ইলেকট্রনস গুলো আছে এই প্লেটে গিয়ে গ্যাদার হবে না, আর এখানে যে পজিটিভ ইলেকট্রনস গুলো আছে এই প্লেটে গিয়ে গ্যাদার হবে। So these positive will attract all the free electrons in this direction. Unlike charges attract, like charges repel. এদিকে যদি নেগেটিভ হয় এই নেগেটিভ গুলোকে পুশ করবে এদিকে, আর এই পজিটিভ সে অ্যাট্রাক্ট করতে চাইবে, তাহলে ভিতরে যে নেগেটিভ গুলো আছে that will start to flow in this direction. এই কারণে অ্যারো এদিকে দেখিয়েছে, বুঝতে পেরেছো? So your electrons are flowing in this direction. So if the electrons are flowing in this direction, এখানে হোল 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 হবে, তাহলে হোলের ডিরেকশন হচ্ছে উল্টা দিকে। So the direction of the hole will give us the direction of the current. So এই কারণে এই পজিটিভ থেকে কারেন্ট বেরোয় আর নেগেটিভে ঢোকে, বুঝতে পেরেছো? So there is a circular flow because of this electromotive force applied from the battery, ঠিক আছে? এটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়েও আমরা বোঝাতে পারি। সো এই যে এখানে যে পজিটিভ হলো না আর এই পাশে যে নেগেটিভ গ্যাদার হলো না, সো এই পজিটিভ নেগেটিভ দে আর বেসিক্যালি মেকিং অ্যান ইলেকট্রিক ফিল্ড অন টপ। সো এই ইলেকট্রিক ফিল্ডের কারণে এখানে যে নেগেটিভ গুলো আছে এই পজিটিভ ইলেকট্রিক ফিল্ড উইল অ্যাট্রাক্ট দেম, আর এই নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড উইল অ্যাট্রাক্ট দ্য পজিটিভ ওয়ান্স, সো ইয়োর কারেন্ট উইল স্টার্ট ফ্লো অ্যাজ ওয়েল। সো এইভাবে, বুঝতে পেরেছো?
সো দেখো এখানে এক্সপ্লেইন করেছে বেসিক্যালি এই যে ইলেকট্রিক কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম এখানে তোমার লিখেছে ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ চার্জ। তার মানে একটা পার্টিকুলার টাইমে কতখানি চার্জ ফ্লো করছে দ্যাট উইল গিভ ইউ দ্য ইলেকট্রিক কারেন্ট। তুমি তো বেসিক্যালি ব্যাটারি একটা সময় কানেক্ট করছো এট টাইম t equal to 0, ওই ব্যাটারিটা তো একটা সার্টেন পিরিয়ড ধরে চলছে, রাইট, ফর 10 সেকেন্ডস 20 সেকেন্ডস। তো ওই যে ওই 20 সেকেন্ডসে কত চার্জ ফ্লো হচ্ছে তার উপর ডিপেন্ড করবে তোমার কারেন্টের ভ্যালু। বুঝতে পেরেছো? সো এই দেখো I is equal to dq by dt, rate of change of charge is current, ঠিক আছে? তার মানে তোমার রেট অফ চেঞ্জ অফ চার্জ থেকে তুমি কারেন্ট ডিডিউস করতে পারবে, অথবা কারেন্ট থেকেও তুমি চার্জ, কারেন্ট যদি জেনে থাকো তাহলে চার্জ বের করতে পারবে। সো ইট ইজ চার্জ ইজ অলওয়েজ রিপ্রেজেন্টেড ইন কুলম, কারেন্ট ইজ রিপ্রেজেন্টেড ইন অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটা কি ক্লিয়ার হয়েছে? So এই যে 1 ampere is equal to 1 coulomb per second. তো 1 সেকেন্ডে কত কুলম, মানে 1 কুলম যদি তোমার চার্জ ফ্লো করে তাহলে that should be equal to 1 ampere. So অ্যাম্পিয়ারের সাথে কুলমের রিলেশন হচ্ছে এটা। সো তুমি যদি কারেন্টের ভ্যালু জানো আর যদি টাইমটা জানো, কারেন্ট টাইমস টাইম করলে তুমি চার্জ পেয়ে যাবে, ঠিক আছে? So এই যে q is equal to তোমার ইন্টিগ্রেশন I dt. So why integration? কারণ তোমার টাইম ইন্টারভ্যাল আছে, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত তুমি ব্যাটারি অন করে রেখেছো। So there is an interval. তো প্রত্যেকটা ইন্টারভ্যালে মানে প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা সেকেন্ডে কত করে চার্জ হচ্ছে তাদের যোগফল করলেই তো টোটাল চার্জ পাওয়া। সো এই যোগফলটা আমরা কিভাবে করি? একটা এরিয়া হিসাব করি, হ্যাঁ? ধরো এই যে 0 to 10 সেকেন্ডস, এটা একটা সার্টেন টাইম ধরে এটা রান করতেছে না? তো এই যে এই টাইমটা মানে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, প্রত্যেকটার জন্যই তো চার্জ, একটা সার্টেন চার্জ ফ্লো করছে, রাইট? সো এটা একটা এরিয়া। সো ইন্টিগ্রেশন করলে তুমি ওই টোটাল এরিয়াটা ক্যালকুলেট করতে পারো। সো কাকে ইন্টিগ্রেশন করো? কারেন্ট, যে কারেন্টটা ফ্লো করছে। So how many electron transfer so that we get 1 coulomb in 1 second? এই যে number of electrons are charged. Electrons are basically charged. So 1 coulomb of charge তোমার যে টাইমে ফ্লো করে, হ্যাঁ, ওই টাইমটা দিয়ে তুমি যদি কারেন্টকে গুণ করো তাহলে তুমি কতখানি চার্জ পাও, ঠিক আছে? মানে এইভাবে 1 অ্যাম্পিয়ার কারেন্ট তোমার পেতে কতগুলো চার্জ ফ্লো করাতে লাগে? 1 coulomb of charge. So 1 coulomb of charge basically equal to কি? এই যে দেখো 1 ইলেকট্রনের সংখ্যা কত? এই দেখো এখানে বলছে the coulomb is a large unit of charge. So 1 coulomb of charge is equal to 1 by 1.602 into 10 to the power minus 19. তার মানে 1 কুলম্ব চার্জ সমান কত? 6.24 into 10 to the power 8 ইলেকট্রনস। অনেক ইলেকট্রন 1 কুলম্ব চার্জের মধ্যে। তোমার লাইটনিং হয় না? লাইটনিং এ কত কুলম্ব চার্জ থাকে বলো তো? অ্যাপ্রক্সিমেটলি 20 কুলম্ব, 20। তার মানে এই সংখ্যাটাকে তুমি যদি 20 দিয়ে গুণ করো, এই যে বিজলি পড়ে এখান থেকে অত চার্জ পাও, বুঝতে পারছো? তার মানে দিস ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রনস 1 কুলম্বের মধ্যেই থাকে। সো ইট ইজ ডেঞ্জারাস, ঠিক আছে? সো বুঝতে পারছো? ধরতে পেরেছো এবার? সো 1 ইলেকট্রন সমান হচ্ছে এত কুলম্ব, এত কুলম্ব। তাহলে 1 কুলম্ব সমান কত? বুঝতে পেরেছো? সো এইভাবে বের করে ফেলতে পারো।
দেখো এখন we will be working with direct currents but DC current and AC current এর মধ্যে তোমাকে একটা আন্ডারস্ট্যান্ডিং এখানে করিয়ে নিয়েছে। সো আমাদের দুই ধরনের কারেন্ট আছে। আমরা যে কারেন্টটা পড়লাম যে ইলেকট্রিক কারেন্ট কি, এই ইলেকট্রিক কারেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিসি কারেন্ট আর একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্টস অথবা এসি কারেন্টস। ঠিক আছে? সো ডিসি কারেন্ট বেসিক্যালি is a current that remains constant with time. তার মানে তোমার এই 0 1 2 3 4 10 সেকেন্ড পর্যন্ত যদি যাও তাহলে you will get a constant current. There will be no variation in current amplitude. ঠিক আছে? তার মানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যদি হয় তুমি 10 অ্যাম্পিয়ার কারেন্ট সব সময়ই পাবা। ঠিক আছে? বা 10 ভোল্ট তুমি সব সময়ই পাবা। এটাকে আমরা বলে থাকি ডিসি। ঠিক আছে? ডাইরেক্ট কারেন্ট or direct voltage. Okay, so with respect to time the current remains constant. এটা হচ্ছে আমার DC current, কিন্তু for alternating currents it is basically sinusoidal. Sinusoidal মানে it's a sine wave. Sine wave তোমরা জানো না কিরকম? Sine wave এরকম হয়, right? তার মানে with respect to time এটা যদি time axis হয়, এটা যদি time এর axis হয়, দেখো 0 তে একটা ভ্যালু, 1 এ একটা ভ্যালু, 2 তে আরেকটা ভ্যালু, 3 তে আরেকটা ভ্যালু, 4 এ আরেকটা ভ্যালু, 5 এ আরেকটা ভ্যালু, রাইট? তার অ্যামপ্লিটিউড সব সময় চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছো? সো ফর অ্যান অল্টারনেটিং কারেন্ট দ্যাট ভ্যারিজ সাইনুসয়েডালি উইথ টাইম। সাইনুসয়েডালি কি জিনিস? 0 থেকে ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম থেকে আবার 0 হবে, আবার 0 থেকে নেগেটিভ ম্যাক্সিমাম হবে, নেগেটিভ ম্যাক্সিমাম থেকে আবার 0 হবে। বুঝতে পেরেছো? সো এইটাকে আমরা সাইন বলে থাকি, সাইনুসয়েডাল, অলওয়েজ সার্কুলেটিং। তো তুমি এই সাইন ওয়েভকে যদি প্র্যাকটিক্যালি চিন্তা করো তাহলে কি দেখবা? তুমি একটা সার্কেল দেখবা এরকম ঘুরতেছে। এটা কিন্তু এরকম ট্রাভেল করতেছে না, এরকম ঘুরতেছে, একটা সার্কেল দেখবা। কারণ 0 থেকে শুরু করে 360, আবার তো 0 থেকেই শুরু করে 360 হতে হবে, তো it will be a cycle, alternating currents. বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে স্যার ডিসি কারেন্টে যখন আমাদের ওই সূত্রটা ইউজ করা হবে তখন তো এটা লাগবে না, কারণ আমরা তো প্রত্যেক সময় সেমই পাবো। এই চার্জ বের করার সময় কারেন্ট কনস্ট্যান্ট, কিন্তু তোমার চার্জ, হ্যাঁ, এর থেকে এতটুকু যদি তোমার বের করতে লাগে, এই যে এটা 0 থেকে t, এই কারেন্টের ইকুয়েশন ক্যান বি তোমার হচ্ছে গিয়ে উইথ রেসপেক্ট টু t, হ্যাঁ, t কে ডিফারেন্সিয়েট t স্কয়ার হতে পারে, এরকম হতে পারে, t স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে t এর হবে, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু t ডিফারেন্সিয়েট, উইথ রেসপেক্ট টু টাইম ডিফারেন্সিয়েট করতে হবে। সো এই যে কারেন্টের ইকুয়েশন বেসিক্যালি তোমার হতে পারে যে in terms of t square বা in terms of t minus 1 বা 2t minus 3t square এরকম হতে পারে। সো ওগুলোকে ডিফারেন্সিয়েট করলে তোমার তো ভ্যালু চেঞ্জ হবে এই কারণে। ওকে, বাট ইট উইল বি আ লিনিয়ার থিং। হ্যাঁ, মানে দেখবে অঙ্ক যখন করবে তখন দেখবা whatever 1240. So এই ধরনের such current is used in your household, মানে এই alternating currents আমরা basically আমাদের বাসা বাড়িতে ইউজ করে থাকি to run air conditioner, refrigerator, washing machine and other electric applications. So তোমরা বাসায় mainly AC supply ইউজ করে থাকো, ঠিক আছে? আর ডাইরেক্ট কারেন্ট গুলো হচ্ছে কি তোমরা যদি মোবাইলে দেখো, তারপর হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রনিক যে হ্যান্ড হোল্ড ডিভাইস গুলো আছে, ইয়ারপড আছে, ওইগুলোতে তোমার ব্যাটারি। It means we can control sinusoidal. Yes. So এটা আরো in details পরে দেখবে, but this electrical force is designed with DC circuits. Electrical circuit 2 will cover AC circuits. তো এখন জাস্ট সামান্য একটু ধারণা দিয়ে রাখলাম যে AC আর DC এর মধ্যে পার্থক্য। দেখো এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পল 1.1, how much charge is represented by 4600 electrons? 4600 ইলেকট্রন দিয়ে
কতখানি চার্জ তুমি নির্ধারণ করতে পারো। সো চার্জ 1 ইলেকট্রন চার্জ ইজ ইকুয়াল টু 1.60 into 10 to the power minus 19 সামনে নেগেটিভ থাকবে যদি ইলেকট্রন হয় আর ভোল্টস হলে পজিটিভ। ঠিক আছে, সো এত কুলম্ব অফ চার্জ একটা ইলেকট্রনে প্রেজেন্ট, তাহলে এতগুলো ইলেকট্রনে কত চার্জ জাস্ট গুণ করে দিলেই হবে। সো দিস ইজ your total number of coulomb you get from 4600 electrons। ঠিক আছে, বুঝতে পারছো? এটা জাস্ট ইউনিটারি মেথড, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে। তাহলে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ চার্জ রিপ্রেজেন্টেড বাই 6 মিলিয়ন প্রোটনস। তাহলে 6 মিলিয়ন প্রোটনস এর মধ্যে কত চার্জ আছে? 1.6. So 1.602 into 10 to the power minus 19 coulomb times 6 million এ কয়টা শূন্য থাকে? 6। So 10 to the power 6 দিয়ে ওটাকে গুণ করতে হবে। ঠিক আছে, তো গুণ করলে তুমি যে ভ্যালুটা পাবা এটা হচ্ছে এটা। এত নাম্বার অফ কুলম্বস তোমার 6 মিলিয়ন প্রোটনস এর মধ্যে থাকে। ঠিক আছে, তারপরেরটা দেখো, ওই যে তোমার কোশ্চেনটা এখন এখানে আসবে, তুমি যে বললে যে চার্জ ইকুয়াল টু ইন্টিগ্রেশন। সো দেখো এখানে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। সো টোটাল চার্জ এন্টারিং আ টার্মিনাল ইজ গিভেন বাই কিউ ইজ ইকুয়াল টু এত। ইকুয়েশন হচ্ছে এটা, এখানে সাইন ওয়েভ আছে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট দ্য কারেন্ট অ্যাট টি ইকুয়াল টু 0.5। ঠিক আছে, তো টি ইকুয়াল টু 0.5 এ কারেন্ট কতখানি পাবে এটা তোমাকে বের করতে বলা হয়েছে। সো আমি জানি Q is equal to I by T, তাই না? কারেন্ট বাই টাইম, রাইট? সো এই যে দেখো, তাহলে I is equal to dq by dt, সরি Q is equal to I into T। ঠিক আছে, সো কারেন্ট is equal to dq by dt। তাহলে এই যে Q এর ইকুয়েশনটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট? তাহলে আমি কারেন্ট পাবো। তাহলে এটাকে আমি যদি ফার্স্ট অর্ডার একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমার ইকুয়েশন আসে এটা। সো এটাকে ডিফারেন্সিয়েট করতে পারো? Q is equal to 5t sin 4 pi t। এটাকে ডিফারেন্সিয়েট কিভাবে করে? U into V মেথড। U into V মেথড করছো না? এই আমি দেখাই দিই তোমাদেরকে একবার। Q is equal to 5t sin 4 pi t মিলিকুলম। ঠিক আছে, সো এটাকে dq by dt তার মানে উইথ রেসপেক্ট টু টাইম তুমি ডিফারেন্সিয়েট করবা চার্জকে। বেসিক্যালি এটা এরকম d dt of q। ঠিক আছে, সো একবার এই পোরশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে কনস্ট্যান্ট করতে হবে, আরেকবার এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে আর এটাকে কনস্ট্যান্ট করতে হবে। u into v মেথডের নিয়ম হচ্ছে এটা। সো দেখো আমি যদি 5 থেকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়? 5 হয়। তাহলে 5 থাকবে আর এটা কনস্ট্যান্ট টার্ম এরকম থাকবে প্লাস, তাই না? পরের টার্মটা এইটা যেরকম আছে ওরকম রেখে দিব 5t আর sin 4 pi t কে আমরা ডিফারেন্সিয়েট করব। cos 4 pi t, তাহলে sin কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos। সো এইটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে cos 4 pi t, আবার দেখো এইটা t এর টার্ম না, সো এইটাকে আবার ডিফারেন্সিয়েট করে গুণ করে লিখতে হবে। সো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে 4 pi, তাহলে ইনটু 4 pi। বুঝতে পেরেছো? সো এইটা হচ্ছে তোমার ইকুয়েশন। এটাকে সিম্পলিফাই করে লিখলে 5 sin 4 pi t plus 4 into 5 is 20, pi টা তো থাকবে t cos 4 pi t। মিলেছে ওটার সাথে? দেখো এটা। সো
এইটা করলে তুমি বেসিক্যালি কারেন্ট পাবা আই। এখন বলেছে find the current at time t equal to 0.5 সেকেন্ড। তাহলে ওই t এর জায়গায় তুমি 0.5 সেকেন্ড বসাই দিবা এগুলো, বুঝতে পেরেছো? বসিয়ে দিলে তুমি এটা কারেন্টের ভ্যালুটা পেয়ে যাবে 31.42 মিলি অ্যাম্পিয়ার। সোজা না? সো এরকম অঙ্ক থাকলে তোমাদেরকে করতে হবে পরীক্ষা। সিমিলারলি এখানে একটা প্র্যাকটিস প্রবলেম আছে, এটা কত দেখি কত সময় আছে? আছে 5 মিনিটে হয়ে যাবে। করো তো দেখি খাতায়। এখানে বলছে if an example 1.2 q is equal to যদি এটা হয়, q এর জায়গায় এই ইকুয়েশনটা যদি হয় find the current t equal to 1 সেকেন্ডে কারেন্ট বের করতে বলছে। এইটাকে তুমি ডিফারেন্সিয়েট করবা তাহলে কারেন্ট পেয়ে যাবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? বলতে হবে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? dq by dt। So dq by dt যদি করো 10 কে ডিফারেন্সিয়েট করলে 0, তাই না? মাইনাস যেরকম আছে রাখো, এটাকে ডিফারেন্সিয়েট করলে minus 2 e to the power 2t 10 তো কনস্ট্যান্ট রাখো, e to the power minus 2t কে ডিফারেন্সিয়েট করলে এই যে এই e to the power minus 2 আছে না, minus 2t, এটাকে ডিফারেন্সিয়েট করলে minus 2 হয়, রাইট? সো minus 2 টা গুণ হয়ে নিচে নেমে আসবে, আর e to the power minus 2t কি থাকবে? same sir রাইট, minus 2t থাকবে। সো বেসিক্যালি এই ভ্যালুটা, সো ওইখানে তুমি t এর ভ্যালুটা বসাই দিবা, বসাই দিলে তুমি এই রেজাল্টটা পেয়ে যাবে। ঠিক আছে? এই যে এখানে দেখো না e এর ভ্যালু e হচ্ছে লং, e to the power, ক্যালকুলেটরে দেখো e টার্মস আছে, এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটি, constant number এক্সপোনেনশিয়াল টার্ম, e to the power x, দেখো না তুমি e to the power x এর গ্রাফ আকারে কিরকম হয়, এই যে এরকম, এটা y, এটা x অ্যাক্সিস, e to the power x এর গ্রাফ কিরকম, এরকম না? করে দেখো, এই x এর জায়গায় 0 বসাও, 1 বসাও, 2 বসাও, বসালে এরকম এক্সপোনেনশিয়াল গ্রাফ পাবা। বুঝতে পেরেছো? সো ক্যালকুলেটরে দেখো e to the e আছে, এক্সপোনেনশিয়াল টার্ম আছে। ওকে, সো এখান থেকে তোমরা এই প্রবলেমগুলো বাসায় প্র্যাকটিস করো। এখানে আরো একটা প্রবলেম আছে, determine the total charge entering a terminal between t equal to 1 second and t equal to 2 seconds if the current passing the terminal is I is equal to 3t square minus t। এটা তোমার কোশ্চেনটা, ঠিক আছে? সো এটা ওই ইন্টিগ্রেশন দিয়ে তোমাকে চার্জ বের করতে, তোমাকে টোটাল কি বের করতে হচ্ছে? চার্জ। তার মানে তোমাকে কিউ বের করতে হবে, কিউ, আর গিভেন কি আছে এটা বের করতে হবে, আর গিভেন আছে আই, আই ইকুয়াল টু কত দেওয়া আছে? 3t স্কয়ার মাইনাস t, এত অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে কারেন্ট যদি দেওয়া থাকে আর তোমাকে টাইম ইন্টারভাল যদি দিয়ে দেয়, তাহলে ওটাকে ইন্টিগ্রেশনের মধ্যে ফেলতে হবে টোটাল চার্জ বের করার জন্য। ওই এরিয়ার মধ্যে কত চার্জ আছে, এত টাইম থেকে এত টাইম যে খরচ হয়েছে, এই এরিয়ার মধ্যে কত চার্জ আছে এটা বের করতে হলে তোমাকে কারেন্টের ইকুয়েশনকে ইন্টিগ্রেট করতে হবে।
টোটাল সাম বের করার জন্য। সো এইটাকে তোমার বেসিক্যালি ইন্টিগ্রেশন করতে হবে। সো কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন তোমার টি ইকুয়াল টু কত সেকেন্ড থেকে বলেছে? 1 থেকে 2। সো 1 সেকেন্ড থেকে টি ইকুয়াল টু 2 সেকেন্ড। আর এখানে থাকবে কারেন্টের ইকুয়েশন 3t স্কয়ার মাইনাস t dt। সো এইটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে কি হয়? এইটা বলো 3t cube by 3 into 3t cube by 3 minus t square divided by 2। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে কি হচ্ছে? 3 টা কনস্ট্যান্ট থাকবে, t স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয়? t স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 পাওয়ারটা এখানে নেমে আসে, রাইট? সো এই 3 ক্যান্সেল হয়ে যায়, রাইট? তাহলে t কিউব থাকে। ওকে, আবার এদিকে মাইনাস আছে, এই t কে ইন্টিগ্রেট করলে কি হয়? t square by 2 t 1 plus 1 divided by 1 plus 1, right? ঠিক লিখেছি কিনা? ওকে, সো এই পুরোটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে t equal to 1 থেকে t equal to 2। ওকে, সো একবার t এর জায়গায় 2 বসাবা আর একবার 1 বসাবা, দুইটাকে মাইনাস করলে তুমি এটার ভ্যালু পেয়ে যাবে। টোটাল নাম্বার অফ চার্জ কত আছে এটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন তোমরা তো জানো কিভাবে করে। সো যদি না জানো আমার কাছে আসবে, আমি আবার বুঝিয়ে দেব। ওকে, আজকে ক্লাস পর্যন্ত থাকবে। সো ওভাবে করলে তুমি নাম্বার অফ চার্জ কুলম এটা পেয়ে যাবে। স্যার এই বইয়ের নাম কি? ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বাই আলেকজান্ডার অ্যান্ড সাদিকি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি ভোল্টেজ বুঝাবো, তারপর পাওয়ার এন্ড এনার্জি কি এটা বুঝাবো। এই আস্তে আস্তে ভিতরে ঢুকলে ইন্টারেস্টিং হবে, বুঝতে পারবা ক্লিয়ারলি। ওকে, আজকে যা পড়িয়েছি এগুলি বুঝেছো, বুঝতে পেরেছো? ঠিক আছে, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কি মাস্ট বি লাগবে? হ্যাঁ এই জায়গাটাতে